রনি ভাই, আমি এই পর্যায়ে শুধু জানতে চাইছি যে মানে আজিজ সাহেব এবং বেনজির সাহেব যে নানা রকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, সেটা এখন অনেকটাই স্পষ্ট। দুদক বলেছেন তারা প্রাইম অফিসে কেস পেয়েছেন, আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আমি বলতে চাইছি যে আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন, ওবায়দুল কাদেরের কথা সত্যি হলে এবং মাহফুজ আনাম সাহেবের কথা সত্যি হলে। সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই, মাহফুজ আনাম সাহেব বলছেন ভয়, ওবায়দুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না। আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই? মানে জি জি, আমার বক্তব্য হলো সে ভয়ে করে নাই। এর কারণ হলো মানে মূলত বেনজির এবং আজিজ সাহেব দুজনে যেহেতু আমলা, তাদের দুজনেরই ঠিক পাবলিক কমিউনিকেশন, সাংবাদিকদের সাথে সম্পর্ক, তাদেরকে বেনিফিট দেওয়া, তাদেরকে শেয়ার করা, এই দুটো জিনিস আমি আসলে কখনোই দুজনের মধ্যে দেখিনি। বেনজির সাহেবকে নিয়ে ওবায়দুল কাদের সাহেব একটা খুব ভালো কথা বলছে যে তাকে দেখে কখনো মনেই হয়নি, ওই যেমন প্রণব দা যেটা বললেন যে সে অহংকার দেখাতেন, মাঝে মধ্যে তার অ্যারোগেন্সি ছিল, কিন্তু সত্যিকার অর্থে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো। এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা ওয়ান টু ওয়ান বৈঠক করতেন তারা আসলে মনে করতেন। আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ওবায়দুল কাদেরের কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে কখনোই মনে হয়নি যে এই মানুষটি দুর্নীতি করতে পারে। এর কারণ হলো আপনি জানেন যে জাতিসংঘে একটা মানুষ চাকরি করেছে, সে একটা নবম গ্রেডের একজন কর্মকর্তা, মাসে 18 থেকে 19,000 US ডলার যার বেতন, এবং 8-10 বছর তিনি সেখানে চাকরি করেছে। আবার 2008 সনে যখন তিনি বাংলাদেশে এলেন, ওই ডিআইজি অ্যাডমিন হিসেবে জয়েন করার আগে সবার আগে আমার সাথে তার একটা বৈঠক হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে যে সেদিনে তার কথাবার্তায় যে আওয়ামী লীগের মধ্যে পলিটিক্যাল কানেকশন, আই মাইট বি দ্য ফার্স্ট ওয়ান। সে ওই কোন মন্ত্রী এমপি কে 2008-9 সন পর্যন্ত চিনতেন না, আই এম শিওর। তাইলে কি বাংলাদেশে, মানে সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, তাহলে কি বাংলাদেশে একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে বড় ধরনের একটা গন্ডগোল লাগছে? কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা খুব সহজে, মানে অত বেশি চিন্তা না করে মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, তো দুইজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না? মানে তারা তো পোর্টফোলিওতে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে, তাদের জায়গায় কি এরকম ভয়ের হয়ে গেছে যে তারা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অহরহ? এমনকি এই সরকার আমলে আমি খুব বেশি দেখি নাই, কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন, প্রণব দাও আমাকে সাক্ষী দিবেন, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, কার্টুন রিপোর্ট, যে সময় যেটা অনেক কিছু হয়েছে, এই সরকারেরও সর্বোচ্চ পর্যায়ে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে। দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারবে না? মানে এইটা ভয়ের জন্য হবে না? না সেটা ঠিকই আছে। আপনি প্রথমত আপনি টোটাল বিষয়টিকে অনেক উপরে নিয়ে গেছেন। এখন একজন আইজি, সেনাবাহিনী প্রধান, পুলিশ কমিশনার, র্যাবের ডিজি অনেক অনেক বড় পদ। এখানে যারা সম্পাদকীয় পদে মন্ত্রীর চেয়ে বড়। আচ্ছা, মন্ত্রীর চেয়ে বড়, আমি এই জিনিসটাই জানতে চাইছিলাম, এইটা একটু আপনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে তারা এবং ক্ষেত্র বিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন। বড় নন, কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন। ইটস এ সাইকোলজিক্যাল ব্যাপার। এখন যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে সেটা 2008 সন পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল না। তো 2009 থেকে একেবারে 2024 সন পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন তাদের বিরুদ্ধে অভিযোগ এলো? প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে, দেয়ার ইজ এ সিন্ডিকেশন। তারা একা কোনো কাজ করে না। আপনিও আমাদেরই লোক ছিলেন রনি ভাই, আপনিও আমাদের লোক ছিলেন, অর্থাৎ সাংবাদিক ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই, ডিসিএসপিদের স্থানীয় মাঠ পর্যায়ে ক্ষমতা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি। মিড 80s মিড 90s ডিসিএসপিরা কিন্তু এরকমই পাওয়ারফুল ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে। আমরা প্রণবদা তো অসংখ্যবার, আমিও বহুবার ঢাকা থেকে আসলে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে, কারণ ডিসিএসপি বা স্থানীয় রাজনীতিবিদদের ভয়ে তারা রিপোর্ট করতেন না অনেক সময়, বা করতে পারতেন না, ঢাকা থেকে যেতে হতো। কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান, একজন পুলিশ কমিশনার, একজন র্যাব প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো? ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন যে এবারে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন? আমার কাছে আসলে 2014 সনের নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি মনে হয়েছে। এর কারণ হলো যে 2013-14 সন, 2013-14 সন পর্যন্ত তখনও মন্ত্রী, পলিটিক্যাল যে পাওয়ার, যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, বেনজির সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন, এত বড় দুঃসাহস তার ছিল না। আমি এটা লিখে দিতে পারি। এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র, নম্র,
কিন্তু আমি তার বাসায় যখনই সন্দর্ভ অনেক রাতে আমরা গিয়েছি, সেখানে সাংবাদিক, পলিটিক্যাল যারা পার্সোনালিটি আছে, মন্ত্রী, এমপি, তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম। সেখানে সেই রুমের মধ্যে কোনো আইজি সাহেব ঢুকবেন বা কোনো পুলিশ কমিশনার ঢুকবেন, আমি সাহারা খাতুনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি 2014 সাল পর্যন্ত। বরং আমরা সাহারা খাতুন যদি কোনো আইজি সাহেবকে টেলিফোন করতেন, আইজি সাহেব ফোনটা করেই আবার সে মন্ত্রণালয়ে আসার চেষ্টা করতেন। তো এতটুক সেখানে মানে নূর মোহাম্মদ সাহেবের মতো আইজি সাহেব ছিলেন, ভেরি স্মার্ট সাংবাদিক আছেন যারা ভয় পাচ্ছেন না, কোনো অবস্থাতে ভয় পাচ্ছেন না। এখন এটাকেও আপনি জেনারেলাইজ করতে পারবেন না। রাজনীতিবিদরা ভয় পাচ্ছেন, কিন্তু সব রাজনীতিবিদ ভয় পাচ্ছেন না। অনেকে দুর্নীতি করছেন, কিন্তু এখনো আমাদের সমাজে কিছু লোক আছেন তারা দুর্নীতি করছেন না। তো এটা আমি মনে করি যে ব্যক্তি এবং পরিবেশ পরিস্থিতির একটা যাকে বলা হয় সমন্বয়। এখন মূল ব্যাপারটা হলো এই সমন্বয়টা কখন হয়, যখন কোথাও একটা সিস্টেম তৈরি হয়ে যায়, একটা বিধি ব্যবস্থা তৈরি হয়ে যায়, সেই বিধি ব্যবস্থাতে যখন ন্যায় বিচারটা নিশ্চিত থাকে, দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয় এবং যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা তাদের কর্মের প্রতিফল হিসেবে সেখানে বুঝতে পারেন। এখন আপনি দেখুন, একজন যখন সেনা প্রধান নিয়োগ করা হবে, র্যাব প্রধান নিয়োগ করা হবে, তারপর শেষে আইজি নিয়োগ করা হবে, অনেকদিন যাবতই এখানে তার পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়। তারপর সে সরকার মানে রাষ্ট্রের জন্য যা করবেন সেটা তো সেকেন্ডারি। ফার্স্ট থিং হলো সরকারের জন্য আরো ভালো করে বলে সরকার প্রধানের জন্য কি করবেন, দলের জন্য তিনি ক্ষতিকর হবেন কিনা, প্রতিপক্ষের জন্য তিনি কতটা হুমকি হবেন, প্রতিপক্ষে কতটা দমাতে পারবেন সরকারের পক্ষে, এই বিষয়গুলো নিয়ে অনেক দিন যাবৎ খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। বিশেষ করে একেবারে আমি বলবো সেই 1991 সন থেকে এই বিষয়গুলো ধীরে 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 গ্রাজুয়ালি হতে হতে, এবং এটা 2014 পর থেকে একেবারে এটা ডিজাস্টার হয়ে গেছে। এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুলিশের যে কনস্টেবল, সেই কনস্টেবল নিয়োগ করার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, ঘুষ প্রদান এবং তার লয়ালিটি, তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সঙ্গে তার কোনো কানেক্টিভিটি আছে কিনা, এই বিষয়গুলো সে যখন অতিক্রম করে একটা চেয়ারে বসে, তখন সে মনে করে যে আমাকে এই বিষয়গুলো মানে যাকে অর্জন করতে হবে, আমাকে বাধ্য। 2 নম্বর হলো যে এখানে যে রিপ্রেজেন্টেশন, আপনি দেখুন কোনো আমলে যেতে হয়নি, সাংবাদিকদের মধ্যে 2 জন লোক এখন সংসদ সদস্য হিসেবে আছেন, প্রেস ক্লাবের সভাপতি সাবেক এবং বর্তমান। এবং এই সংবাদপত্র জগতে খালিদ আপনারও বস, আমারও বস ছিলেন নাইমুল ইসলাম খান, অত্যন্ত জনপ্রিয়, পরিচিত এবং খুবই ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক। তার অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে তার যে নেম ফেম, সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব। যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে দেখে দেখে সংবাদ সম্মেলন করেন, ফ্রেন্ডলি তাদের সাথে কথা বলেন, তো সেক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভয়টা আমি মেলাতে পারি না কেন সেখানে এই ভয়টা আসছে। এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমানপুরকে উদাহরণ হিসেবে ধরি, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মনির শাহ বলেন, ফারজানা রূপা বলেন, আরো অনেক এরকম 10-12 জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আসছে, যারা অনেক বিষয়ে মানে সাহস দেখান, অনেক বিষয়ে সাহস দেখান। তো সেই সাহসটি বেনজিরের পক্ষে চলে যায় কখনো, কিন্তু বেনজিরের বিপক্ষে কেন যায় না, এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে আপনি যেটা বললেন আমার কাছে সেটা মনে হতে পারে। 1 2 নম্বরে যেটা হলো মাহফুজ ভাই যেটা বললেন, মাহফুজ ভাইয়ের সঙ্গে আমি একসাথে ডেইলি স্টারে কিছুদিন কাজকর্ম করেছি। হি ইজ এ নাইস এবং তিনি সাহসী মানুষ, মুক্তিযুদ্ধ করেছেন, শিক্ষিত, মার্জিত, ভদ্র। কিন্তু তার একটা সমস্যা হলো তিনি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলেন, যেমন এর আগে 111 নিয়ে একটা কথা বলে অনেকগুলো মামলা ঠামলা হলো, আবার এই যে এখন একটা কথাবার্তা বলে ফেললেন। তো এইগুলো তো অনেক সমস্যার সৃষ্টি করে। আসলে আমাদের সমাজটা হলো কি, এখন যেভাবে যাচ্ছে কোনো কিছুই মানে মানে বর্তমান যে জমানা যে খারাপ, এই জমানার বাইরে মানে যাওয়া সম্ভব নয় বাংলাদেশে যা কিছু করছে। যেমন প্রশ্নটা আপনাকে করতে চাই যে সাংবাদিকরা যে বলছেন যে তারা ভয়ে করেন না, সেইটা কি আসলে ভয়, নাকি তারা বা আমরা সবাই আসলে ক্ষমতাবানদের মিষ্টি বইটাতেই শুধু থাকতে চাই, দুষ্ট বইটাতে যাইতে চাই না? মানে এটা যত না ভয়, আমরা ফিজিক্যালি আমরা খুব আহত হবো সেটার জন্য, তার চেয়ে বেশি আমাদের আমাদের মিষ্টিটা, পানটা, সেটা খাওয়ার একটা জায়গা। আপনি কিভাবে জিনিসটা দেখেন? আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো।
এই মুহূর্তে সাংবাদিকতার ক্ষেত্রে আপনি যতটা ভয়, মানে ওই যে আপনি এই কথা প্রায়ই বলেন ক্যারট এন্ড স্টিক, আমরা কি আসলে স্টিকটা যত না তার চেয়ে বেশি ক্যারটটা আমাদের বেশি আকর্ষণ করে কিনা? না, আপনার প্রশ্নের মধ্যেই মানে সব কথার উত্তর আমরা পেয়ে গেছি। আমি যেটা বলতে চাই, আমি এই সমাজে এখন একজন সাধারণ নাগরিক হিসেবে, তারপরে একজন সাবেক আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে, যেটাকে মনে হয় যে আওয়ামী লীগ কম্পারেটিভলি সাংবাদিক বান্ধব একটি রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের যে প্রধান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন, মোরালের সবাই অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে সাংবাদিক বান্ধব, এতে কোনো সন্দেহ নাই। আমি এখন বিএনপি করি, তারপরও আমি এই কথাটা বলতে